তাহলে একটু চলো শেখার চেষ্টা করি যে কিভাবে আসলে প্রমাণ করা যায় মিউ ইকুয়াল ট্যান থিটা। ওকে, তাহলে এই জিনিসটা বুঝতে গেলে আমি আগে একটু বলে নেই যে এটা মোটামুটি কিন্তু একটু এইচএসসি লেভেল বা একটু ইন্টারমিডিয়েটে উঠলে তুমি আসলে ভেক্টর বা ভেক্টর রিলেটেড বা উপাংশ রিলেটেড যে ব্যাপারগুলো আছে এগুলো খুব সুন্দর করে তুমি শিখবা। কিন্তু আমি আসলে এত ডিপলি না গিয়ে একটা এসএসসির স্টুডেন্ট, 9-10-এর একটা স্টুডেন্ট যত সুন্দর করে যত সহজ করে বললে সে আসলে বুঝতে পারবে, আমি আসলে ওইভাবে বলার চেষ্টা করছি। ওকে, ঘর্ষণ সহগ বুঝতে গেলে প্রথমে তোমার যে বিষয়টা সম্পর্কে জ্ঞান থাকতে হবে সেটি হচ্ছে বলের উপাংশ বা লম্বাংশ। চলো একটু বলের উপাংশ বা লম্বাংশ কি এটা একটু বুঝে দেখি। এটা বোঝানোর জন্য আমি এখানে একটা গ্রাফ নিয়ে এসেছি। এই গ্রাফটা দিয়ে তোমার একটু বোঝানোর চেষ্টা করবো যে আসলে উপাংশ জিনিসটা কি। একটু খেয়াল করো, মনে করো এটা একটা বিন্দু রয়েছে, এই বিন্দুটা হচ্ছে ও বিন্দু, এখানে একটা বস্তু রয়েছে। ওকে, এবং এটা হচ্ছে আমাদের এই যে এই দিক বরাবর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এবং এই দিক বরাবর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ওকে, তার মানে আমরা এখান থেকে শুরু করে যদি আমরা এই দিকের কথা চিন্তা করি, এটা হচ্ছে আমি তোমাকে আরো সহজ করে বোঝানোর জন্য ধরে নাও এটা হচ্ছে উত্তর দিক। এটা কি দিক? এটা হচ্ছে উত্তর দিক। এবং এই যে ওয়াই অক্ষ বরাবর যে রয়েছে, এই ওয়াই অক্ষ বরাবর যে দিকটি রয়েছে, এই যে এই দিক যে রয়েছে, এটা কি ধরে নাও এটা হচ্ছে আমাদের পূর্ব দিক। এটা হচ্ছে কি? পূর্ব দিক। এবার চিন্তা করো, মনে করো এখানে একটা বস্তু রয়েছে। ওকে, এই বস্তুটাকে আমি একটা বল প্রয়োগ করে এই যে মনে করো এখানে নিয়ে আসি। এই যে দূরত্ব, এই যে অতিক্রান্ত দূরত্ব, এইটা মনে করো সাপোজ 50 মিটার। কত মিটার? 50 মিটার। তার মানে আমি এখান থেকে এই বস্তুটাকে 50 মিটার সরিয়েছি। এখন চিন্তা করো এই বস্তুটার সরণ কিন্তু আসলে দুই দিকে হয়েছে। কিছু সে কিন্তু এই পয়েন্ট থেকে কিছু দূরত্ব সরে গিয়েছে উত্তর দিকে, এবং সে কিছু দূরত্ব অতিক্রম করেছে কিন্তু পূর্ব দিকে। খেয়াল করে দেখো, আমরা তোমাকে যদি ধরি যেটা 1 2 3 4 5 6 7 8 9, ঠিক একইভাবে 1 2 3 4 5 6 7 8 এবং হচ্ছে 9। তুমি খেয়াল করো, সে এই পয়েন্টে যদি থাকে তাহলে তুমি চিন্তা করো, আমরা যদি এই বরাবর নিচে নেমে আসি, এই বরাবর নিচে নেমে আসি, তাহলে কত দেখো তো 7 মিটার। তার মানে আমি বলতেই পারি যে এই পয়েন্ট থেকে সে উত্তর দিকে গেছে কয় মিটার বলতো? 7 মিটার। আবার যদি তোমাকে বলি ঠিক সে এই একই পয়েন্ট থেকে সে পূর্ব দিকে কত দিকে গেছে বলতো? এই পয়েন্ট থেকে তুমি যদি এইদিকে আসো, চিন্তা করো, দেখো কত মিটার? 8 মিটার। তার মানে এই দিক বরাবর সে কতটুকু সরণ ঘটেছে? এদিকে ঘটেছে কিন্তু 8 মিটার। কিন্তু সে মূলত আসলে অতিক্রম কত করেছে? 50 মিটার, রাইট? তার মানে এই যে এই দিকে সে কিন্তু 50 মিটার অতিক্রম করলেও তার এই দূরত্বটা কিন্তু দুই দিকে ভাগ হয়ে গেছে। সে কিছু দূর গিয়েছে উত্তর দিকে, সে কিছু দূর দিয়ে গেছে পূর্ব দিকে। এই যে যত দূর আসলে উত্তর দিকে গিয়েছে, যত দূর আসলে পূর্ব দিকে গিয়েছে, এই দূরত্বটা হচ্ছে আমাদের এই মূল দূরত্বের উপাংশ। মূল দূরত্বের কি? উপাংশ। অর্থাৎ আমাদের মূল দূরত্ব কত? 50 মিটার। তাহলে আমরা এইদিকে এই যে উত্তর দিকে কত কি? 7 মিটার গেছি। এই 7 মিটার হচ্ছে এই 50 মিটারের একটা অংশ, উপ অংশ বা উপাংশ বলতে পারো। ঠিক একইভাবে আমরা যে এদিকে পূর্ব দিকে যে 8 মিটার গেলাম, এই 8 মিটার হচ্ছে আমাদের এই 50 মিটারের একটা অংশ বা উপ অংশ বা উপাংশ, যেটাই বলো, উপাংশ। ওকে, ঠিক একটু চিন্তা করো তো, এবার আমি তোমাকে অন্যভাবে বুঝাই। যে মনে করো এটাকে এবার দূরত্ব চিন্তা না করে আমরা এর বল চিন্তা করি। মনে করো আমি এই বস্তুটাকে 50 নিউটন বল প্রয়োগ করেছি। 50 নিউটন বল প্রয়োগ করে এটাকে এখান থেকে এই বিন্দুতে নিয়ে আসি। তাহলে খেয়াল করো, এই বিন্দুটা যে এই বরাবর আসলো, তাকে আমরা তো দেখলামই যে বস্তুটা কিন্তু দুই দিকে তার সরণ ঘটেছে। অর্থাৎ কিছু সে উত্তর দিকে গিয়েছে, কিছু সে পূর্ব দিকে গিয়েছে, রাইট? তার মানে এই 50 নিউটন বলের মধ্যে কিছু বল কাজ করেছে তাকে উত্তর দিকে নেওয়ার জন্য। কিছু বল কাজ করেছে কোন দিকে নেওয়ার জন্য? উত্তর দিকে নেওয়ার জন্য। আবার কিছু বল কাজ করেছে তাকে পূর্ব দিকে নেওয়ার জন্য। এই যে তোমাকে বোঝানোর সুবিধার্থে ধরি যে 50 নিউটনের মধ্যে মনে করো যে 20 নিউটন বল, যে 20 নিউটন বল আমাদের কাজ করছে কোন দিকে? এই বস্তুটাকে যেন এই মূল পয়েন্ট থেকে উত্তর দিকে নেওয়া যায়, উত্তর দিকে সরানো যায়। তার মানে 20 নিউটন কাজ করেছে তাকে উত্তরে নেওয়ার জন্য। আবার মনে করো 30 নিউটন বল কাজ করেছে তাকে পূর্ব দিকে নেওয়ার জন্য। তার মানে সে এখান থেকে যে পূর্ব দিকে যাবে, এই পূর্ব দিকে নেওয়ার জন্য তার কাজ করেছে কত নিউটন? 30 নিউটন। তার মানে এই যে 20 নিউটন, এটা হচ্ছে আমাদের এই যে মূল যে বল, এই বলের একটা উপাংশ। আবার এই যে 30 নিউটন, এই 30 নিউটন হচ্ছে মূল বলের একটা উপাংশ। আশা করি তুমি উপাংশ ব্যাপারটা বুঝে গিয়েছো। এখন প্রশ্ন হচ্ছে, এই যে উপাংশের ব্যাপারটা যে আমরা বুঝলাম, যে উপ অংশ বা উপাংশ যে বুঝলাম, এই মানটা আসলে কিভাবে বের করতে হয়? মনে করো যে আমরা এখানে ছিলাম, এখান থেকে মনে করো এখন এই পজিশনে আছি। ওকে, ভালো কথা। তাহলে খেয়াল করো, এখন এই পজিশনে যদি থাকি তাহলে আমরা কি করি বলতো? এই যে এটা কি, আমরা যদি একটা লম্বটা নিই ভাবে, আমরা দেখতেই পারি এটা একটা কি বলতো? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এবার তুমি চিন্তা করো, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমি যদি তোমাকে বলি যে তুমি আসলে এই পয়েন্ট থেকে মনে করো এইদিকে আমি বল প্রয়োগ করেছি কত? আমি এদিকে বল প্রয়োগ করেছি 50 নিউটন। এই 50 নিউটনের মধ্যে কত নিউটন বল আসলে এই দিকে ক্রিয়া করেছে? এই দিকে কত নিউটন বল ক্রিয়া করেছে? এখান থেকে এতটুকু জায়গায় আসতে কত নিউটন বল কাজ করেছে? এটা আমি কিভাবে বের করব? আবার ঠিক এই বিন্দুটা যে আমরা এখানে আছে,
আমাদের এখান থেকে তাহলে এই যে আমাদের পূর্ব দিক বরাবর এই ওয়াই অক্ষ বরাবর যে আমরা এত দূর আসলাম, অর্থাৎ এই দিকে কি পরিমাণ বল কাজ করেছে, অর্থাৎ এই দিকে বলের মান কত, আবার এই দিকে আমরা যদি চিন্তা করি যে এই দিকে বলের মান কাজ করেছে কত। ওকে, তাহলে এই 50 নিউটনের একটা অংশ কাজ করেছে আমাদের এক্স অক্ষ বরাবর, এই 50 নিউটনের আরেকটা অংশ কাজ করেছে আমাদের ওয়াই অক্ষ বরাবর। আমাকে বের করতে হবে এক্স অক্ষ বরাবর কতটুকু কাজ করেছে, ওয়াই অক্ষ বরাবর কতটুকু কাজ করেছে। কেমনে বের করবো একটু চিন্তা করো। খুব সহজ করলেই বোঝা যাবে যে এটা একটা, দেখো তো এটা কি একটা সমকোণী ত্রিভুজ না, এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এটা যদি সমকোণী ত্রিভুজ হয় এই কোণটা কি বলতো, এটা কি সমকোণ না, এটা সমকোণ। এটা যদি সমকোণ হয় তাহলে আমাদের এই কোণটাকে কি বলতো, এটা হচ্ছে থিটা। এটাকে আমরা কি ধরতে পারি, এটা হচ্ছে থিটা। এটা যদি থিটা হয়ে থাকে তাহলে তুমি চিন্তা করো, আমরা খুব ভালো করে জানি যে সমকোণের বিপরীত হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। তাহলে আমি যদি এখান থেকে এই মানটা বের করতে চাই, এটা কি ভূমি না বলতো, এটা হচ্ছে ভূমি। তাহলে আমার কাছে অতিভুজের মান, এই যে অতিভুজের মান এখানে 50 দেয়া আছে, তাহলে আমাকে ভূমির মানটা বের করতে হবে। আমরা খুব ভালো করে জানি বলতো কি বলতো, cos থিটা। আমরা খুব ভালো করে জানি যে cos থিটা ইকুয়াল কি বলতো, cos থিটা ইকুয়াল হচ্ছে কি ভূমি বাই হচ্ছে কি অতিভুজ, ভূমি বাই কি অতিভুজ। তাহলে অতএব ভূমি ইকুয়াল কি বলতে পারি বলতো, আমরা কিন্তু বলতেই পারি অতিভুজ ইন্টু cos থিটা, তাই না, অতিভুজ cos থিটা। এখন দেখো তো বা, তাহলে আমরা বলতেই পারি অতএব ভূমি ইকুয়াল এই যে অতিভুজ, তাহলে এই অতিভুজের মান কত বলতো, এই অতিভুজের মান কি এফ না, এফ না 50 নিউটন। তাহলে এটা আমরা বসাইতে পারি অতিভুজের জায়গায় এফ, এখানে কি আছে cos থিটা, এফ cos থিটা। তার মানে আমাদের ভূমির দিকে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে এফ cos থিটা, অর্থাৎ এই এফ এর মান আমরা এখানে 50 বসাই দিব, থিটার মান অর্থাৎ কত ডিগ্রি কোণে সে উপরের দিকে গিয়েছে এই কোণের মানটা এখানে বসাই দিলেই আমাদের এই বরাবর এই ভূমি বরাবর কতটুকু বল কাজ করেছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এই মানটা আমরা একটু লিখছি, এই মানটা কি এফ cos থিটা, এফ cos থিটা। ওকে, তাহলে আমি ভূমির দিকের উপাংশটা পেয়ে গেছি এফ cos থিটা। এবার যে তোমাকে বলা হয় তাহলে এই যে একদম লম্ব বরাবর, এই যে লম্ব বরাবর, দেখো যেহেতু এখানে আমরা বলেছি উপাংশ বা লম্বাংশ, লম্বাংশ মানে কি, অর্থাৎ একদম লম্ব ভাবে, অর্থাৎ এখানে মধ্যবর্তী কোণ কত বলতো 90 ডিগ্রি না, অর্থাৎ এই 50 নিউটন বল ঠিক লম্ব ভাবে দুই দিকে সমান ভাগে না কম বেশি হতে পারে বিভক্ত হয়ে গিয়েছে, এই 50 নিউটন দুই ভাগে লম্ব ভাবে বিভক্ত হয়ে গিয়েছে, এই জন্য এটাকে আমরা কি বলছি, লম্বাংশ বলছি। এবার তুমি খেয়াল করো তো যে এই বরাবর অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর কতটুকু বল কাজ করবে এটা আমরা কেমনে বের করবো, তুমি খেয়াল করো। তাহলে আমরা এই বরাবর যদি একটা দাগ টেনে দেই বা একটা রেখা টানি, তাহলে খেয়াল করো তো আমাদের এখান থেকে এই উচ্চতার মান আমার দরকার, তাই না। তাহলে এই উচ্চতা এবং এই উচ্চতা এই দুইটা কি সমান না বলতো, দুইটা কি সমান না। তাহলে আমি যদি কোনোভাবে এই ত্রিভুজের লম্বের মান বের করতে পারি তাহলে তো আমরা এটার মান পেয়ে যাচ্ছি সহজেই। তাহলে লম্ব বের করবো, তাহলে আমাদের কি আছে, আমাদের অতিভুজ আছে, লম্ব বের করতে হবে। তাহলে আমরা খুব ভালো করেই জানি যে সাইন থিটা ইকুয়াল কি বলতো, আমরা জানি হচ্ছে কি লম্ব বাই হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে অতএব লম্ব ইকুয়াল কি আসে বলতো, অতিভুজ ইন্টু কি সাইন থিটা আসবে না, সাইন থিটা আসবে। তাহলে অতিভুজের মান কত বলতো, অতিভুজের এই যে অতিভুজ বরাবর যে বলের মান সেটা হচ্ছে এফ, তাহলে এখানে আসবে কি বলতো সাইন থিটা। তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়াইলো যে লম্বের মান আসলো লম্ব ইকুয়াল কি এফ সাইন থিটা, অর্থাৎ এই বরাবর এই লম্ব বরাবর যে বলটা কাজ করবে এই বলের মান কিন্তু আসবে এফ কি সাইন থিটা। তাহলে তুমি চিন্তা করো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেই দিকে থিটা, একটু মনে রাখার টেকনিক এখন থেকে মনে রাখবা যে এই যে যেই দিকে থিটা থাকবে, থিটা কোণ থাকবে, এই দিকে যে বলটা কাজ করবে এই বলের নাম হচ্ছে এফ cos থিটা, এই বলের নাম কি এফ cos থিটা। আর এই যে বিপরীত যে কোণ এটা কি বলতো, এটা কি 90 ডিগ্রি মাইনাস থিটা না, পুরোটা যদি 90 হয়, এটা যদি থিটা হয় তাহলে এটা কি 90 মাইনাস থিটা না, 90 মাইনাস থিটা। তাহলে মনে রাখবা এই যে যেটা থিটার যে বিপরীত কোণ, থিটার বিপরীত কোণ বরাবর যে বল কাজ করবে সেটার মান হচ্ছে কত এফ সাইন থিটা। তাইলে আমরা এই অতিভুজ বরাবর যে বলটা কাজ করেছিল এই বলটা আসলে দুই দিকে ভাগ হয়ে গিয়েছে, দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে। একটা অংশ যেটা ভূমির দিকে কাজ করবে সেটা হচ্ছে এফ cos থিটা, বা থিটা কোণের দিকে যেটা কাজ করবে এফ cos থিটা, আর থিটা কোণের বিপরীতে যেই বলটা কাজ করবে সেটা হচ্ছে এফ সাইন থিটা। ওকে ফাইন, এতটুকু যদি বুঝতে পারি তাহলে এই যে দুইটা বলই হচ্ছে কি আমাদের উপাংশ। আশা করি তুমি এই ব্যাপারটা বুঝে গেছো। এখন আমি তোমাকে এত কথা কেন বলছি, এই কথাগুলো বলার পিছনে কারণ আমি তোমাকে পরের কথাগুলো বলবো, তুমি এতটুকু না জানলে তুমি ওই জিনিসটা বুঝবা না। ওকে, এবার একটু খেয়াল করি। এবার হচ্ছে নেক্সট আমরা এই যে আমাদের একটা কি রয়েছে, এখানে একটা সমকোণী ত্রিভুজ রয়েছে বা একটা আনত তল রয়েছে। ওকে, এবার তোমাকে বোঝানোর সুবিধার্থে আমি ধরে নিচ্ছি যে এইখানে মনে করো যে এইখানে একটা বস্তু রয়েছে, এই যে এখানে এই বরাবর
এই বরাবর কি রয়েছে, একটা বস্তু রয়েছে। ওকে, এই বরাবর একটা বস্তু রয়েছে, এই বস্তুর একটা ভর আছে না বলতো, এই বস্তুটার ভর মনে করো এম। আচ্ছা যাই হোক, বস্তুর একটা ভর আছে, এই বস্তুর ভর হচ্ছে মনে করো এম। এখন কোন একটা বস্তুকে তুমি যখন একটা আনত তলের উপর রাখবা, ওই বস্তুর একটা ওজন থাকবে না বলতো। ওজন তো এক ধরনের বল, তাহলে এই ওজনটা কোন দিকে ক্রিয়া করবে? আমরা খুব ভালো করে জানি পৃথিবী প্রত্যেকটা বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাই না? তার মানে এর যে ওজন ঠিক এর মধ্যবিন্দু থেকে শুরু করে একদম সোজা লম্ব বরাবর কাজ করবে কোন দিকে, নিচের দিকে। তাহলে এই দিকে কাজ করবে, তার হচ্ছে ওজন। ওজন বলে কি বলতো, তার ওজন আমরা খুব ভালো করে জানি এম জি। ওজন কি, এম জি। অর্থাৎ তার এই বস্তুর যে ওজন, অর্থাৎ আমি একটু মিশিয়ে দিচ্ছি, এটা এম ভর বুঝাই নিও, এম ভর। এই বস্তুটার ওজন কাজ করবে কোন দিকে, সোজা কাজ করবে নিচের দিকে। তাহলে এই বলটা যে নিচের দিকে কাজ করছে, বস্তু কি এদিকে নিচে যাবে না, বস্তু যাবে কোন দিকে, বস্তু গড়িয়ে আসবে এইদিকে। তাহলে বস্তু আসবে আমাদের এই সামনের দিকে, তাই না? এইদিকে গড়িয়ে ঘুরে সে সামনের দিকে আসবে, এই দিকে আসবে। তার মানে এই দিকে আসার জন্য একটা বল কাজ করবে। ওকে, আবার এই বস্তুটা যে এই তলের উপর বসে আছে, তাহলে এই তলের উপর সে কি একটা ক্রিয়া বল দিবে না? অবশ্যই একটা ক্রিয়া বল দিবে। তাহলে আমি যদি কোনো একটা বস্তুকে, মনে করি যে আমার হাতে ডাস্টারটা আছে, এই ডাস্টারটাকে যদি আমি এখানে রাখি, তাহলে অবশ্যই এই ডাস্টার একটা ক্রিয়া বল দিবে এই আমাদের আনত তলের উপর, রাইট? আর তাহলে এই যদি ক্রিয়া বল দেয়, তাহলে খেয়াল করো এই ক্রিয়া বলটা কি একদম লম্ব বরাবর হবে না আমাদের আনত তলের সাথে, একদম লম্ব বরাবর, ওই বরাবর, হ্যাঁ লম্ব বরাবর একটা ক্রিয়া বল দিবে। এটা হচ্ছে ক্রিয়া বল। এই ক্রিয়া বলটাকে আমরা ধরে নিচ্ছি ডব্লিউ। এটা হচ্ছে আমাদের ক্রিয়া বল। আনত তল ঠিক একইভাবে এই বস্তুর উপর উপরের দিকে ঠিক এই লম্ব বরাবর একটা প্রতিক্রিয়া বল দিবে। প্রতিক্রিয়া বলকে আমরা জানি কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। এবং আমরা খুব ভালো করে জানি এই ক্রিয়া বল এবং এই প্রতিক্রিয়া বল এদের কি সমান। তাহলে তুমি খেয়াল করে দেখো, যেহেতু ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল সমান, তাহলে এখানে কোনো প্রভাব পড়ছে না। এখন এই বস্তু নিচের দিকে যদি ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে, এই দিকে একটা বল কাজ করবে অবশ্যই। আবার এই বস্তুর বিপরীত দিকে আমাদের কি কাজ করবে বলতো, এই বিপরীত দিকে কাজ করবে মূলত আমাদের সেই কাঙ্ক্ষিত ঘর্ষণ বল, অর্থাৎ এফ কে। দেখো, একটা বস্তু কখন এখানে স্থির থাকবে, যখন এই দিকের বল, এই যে এই দিকে যে বলটা কাজ করবে কার্যকরী বল, এটাকে আমরা ধরে নিচ্ছি এফ। অর্থাৎ এই বল আর আমাদের ঘর্ষণ বল, এই দুইটা বল যদি সমান হয়ে যায়, তাইলে কিন্তু বস্তুটা এখানে স্থির থাকবে। কারণ একজন আসবে নিচের দিকে আসার চেষ্টা করবে, আর একজন বিপরীত দিকে আটকানোর চেষ্টা করবে, তখনই সেখানে স্থির থাকবে। কিন্তু যদি আমাদের এই বলের মান, কার্যকরী বলের মান যদি ঘর্ষণ বলের চেয়ে বেশি হয়, তাহলে সে গড়িয়ে গড়িয়ে সামনের দিকে চলে আসবে। আর যদি সে বেশি হয়, তাহলে সে এখানে গড়িয়ে আসতে পারবে না, সে এখানে স্থির থাকবে। ওকে, বা দুইটা সমান হলেও স্থির থাকবে। এবার তুমি একটু দেখো মজার ব্যাপারটা কোথায়। মজার ব্যাপারটা হচ্ছে এই যে ত্রিভুজ, দেখো তো এটা একটা কি ত্রিভুজ না, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এই কোণটা কি বলতো, এটা হচ্ছে থিটা কোণ। কত, এটা হচ্ছে থিটা। এটা যদি থিটা হয়, তাহলে বলতো এই যে এটা কি 90 ডিগ্রি না, এটা কিন্তু 90 ডিগ্রি, রাইট? এটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 90 ডিগ্রি হয়, তুমি বলতো এই কোণটার মান কত, এই কোণটার মান কত? নিঃসন্দেহে এটা হবে কত, 90 ডিগ্রি মাইনাস থিটা। কেন বলতো, কেন বলতো? কারণ দেখো, এই যে একটা ত্রিভুজ, এটা যদি একটা ত্রিভুজ হয়, তাহলে ত্রিভুজের আমরা জানি 3 কোণের সমষ্টি কত, 180। তা একটাই যদি 90 হয়, তাহলে বাকি দুইটা মিলে 90 হইতে হবে। বাকি দুইটা মিলে 90 যদি হইতে হয়, তাহলে একটা যদি থিটা হয়, তাহলে আরেকটা কত হবে? ওই 90 থেকে এই থিটাটা বিয়োগ করলে যা থাকে তাই। তাই এটা হচ্ছে 90 মাইনাস থিটা। এবার খেয়াল করো তো, আমি আগেই বলেছিলাম এই যে এটা কি, এটা কি হচ্ছে আমাদের আনত তল যে ছিল, তলের উপর লম্ব না, এটা হচ্ছে লম্ব। তো এটা যদি লম্বই হয়, তাহলে অবশ্যই খেয়াল করে দেখো তো, এই আনত তলের সাথে এটা কত ডিগ্রি কোণ, পুরোটা পুরোটা কত ডিগ্রি হবে বলতো? অবশ্যই পুরোটা হবে 90 ডিগ্রি। কারণ কি, কারণ হচ্ছে আমরা খুব ভালো করে শুনেছি, এই যে আনত তল যে রয়েছে, তলের সাথে সে কিন্তু লম্ব ভাবে রয়েছে। ওকে, ক্রিয়া বলটা লম্ব ভাবে রয়েছে। তাহলে এইটা যদি লম্ব ভাবে থাকে, এটা পুরোটা মিলে কত হবে, 90। পুরোটা মিলে যদি 90 হয়, তাহলে এই কোণের মান কত? এই কোণের মান অবশ্যই হবে থিটা। কেন থিটা? তাহলে খেয়াল করে দেখো, আমরা পুরোটাই মিলে কি হবে, 90 হতে হবে না? তাহলে এইটুকের মান কত, 90 মাইনাস থিটা। তো এইটুক হচ্ছে 90 মাইনাস থিটা। আর ওইটুকের মান যদি শুধু থিটা হয়, তাহলে শুধু থিটা যোগ করে দাও, তাহলে প্লাস থিটা মাইনাস থিটা ক্যান্সেল, তাহলে কি থাকে, 90 থাকে। তার মানে এইটুক 90 মাইনাস থিটা হলে অবশ্যই এটা কি হবে, থিটাই হবে। এবার তোমাকে আমি সুন্দর করে বোঝাই বলি। তাহলে তুমি খেয়াল করে দেখো, এই যে ওজনটা কাজ করতেছিল কোন দিকে বলতো, নিচের দিকে। ঠিক এই ওজনটাই, এই যে ওজনটা যে রয়েছে, এই যে বলটা রয়েছে, এই বলটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা ভাগ হয়ে যাচ্ছে হচ্ছে এই যে উপাংশ, একটা উপাংশ হচ্ছে এইদিকে এবং একটা উপাংশ হচ্ছে এইদিকে। তার মেইন ফোর্সটা কিন্তু হচ্ছে একদম সোজা নিচের দিকে। তাহলে এই মেইন ফোর্সটাই দুই দিকে কিন্তু দুইটা উপ অংশে ভাগ হয়ে গেছে, একটা এই দিক, একটা হচ্ছে এই দিক। ওই যে আমাদের এক্স অক্ষ, মানে যে আমরা যে একটুকে চিন্তা করছি এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, ওই রকম চিন্তা। ওকে, এবার খেয়াল করো, তাহলে এই যে আমি তোমাকে একটু আগে শিখিয়েছি, যেই দিকে থিটা কোণ থাকবে সেই দিকে কাজ করবে হচ্ছে কস থিটা, আর যেদিকে থিটার বিপরীত সেই দিকে থাকবে সাইন থিটা। অর্থাৎ এই দিকে যে বলের মানটা কাজ করবে, এই দিকে যে বলের মানটা কাজ করবে, এটার মান কি আসবে বলতো, এটার মান আসবে কস থিটা। কারণ কি, এইদিকে থিটা না বলতো, তাহলে থিটার দিকে কস থিটা। কি কস থিটা? এই যে এমজি রয়েছে, এমজিটাই তো ভাগ হয়ে যাবে, তাহলে এখানে আসবে কি, এম জি cos থিটা, mg cos থিটা। আমরা এখানে কি লিখছিলাম, আমরা এখানে লিখছিলাম হচ্ছে f cos থিটা। কি লিখছিলাম, f
cos থিটা। ওই f ইকুয়াল টু mg, আমি জাস্ট f এর জায়গায় mg লিখছি, আমার কিছুই না, একই কথা। তাহলে আমরা দেখেছি এইদিকে থিটা রয়েছে, তাহলে এইদিকে কাজ করবে mg sin থিটা। আর এটা কি থিটার বিপরীত না, এই যে 90 মাইনাস থিটা, তাহলে 90 মাইনাস থিটা মানে থিটার বিপরীত থাকলে এইদিকে কোন বল কাজ করবে, অবশ্যই sin থিটা। তাহলে অবশ্যই এখানে কি আসবে, mg sin থিটা। ওকে, তার মানে একদিকে কাজ করলো mg cos থিটা, অন্যদিকে কাজ করলো হচ্ছে mg sin থিটা। আবার তুমি খেয়াল করো, এই যে mg cos থিটার বিপরীত প্রতিক্রিয়া বল, এই প্রতিক্রিয়া বলের মানে কত, প্রতিক্রিয়া বলের মানে হচ্ছে কি mg cos থিটা। যেহেতু আমরা জানি ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল দুটো কি সমান, অবশ্যই সমান। এবার খুব মজার ব্যাপার আসি। এবার আমরা খুব ভালো করে জানি না বলতো, ঘর্ষণ বল F কে ইকুয়াল কি জানি বলতো, F কে ইকুয়াল কি জানি, মিউ আর। এটা আমরা জানি, মিউ আর জানি। আর মানে কি, প্রতিক্রিয়া বল, এটা হচ্ছে কি ঘর্ষণ সহগ। আচ্ছা, এখন মিউ আর লিখতে পারো তুমি, কিন্তু আবার এটাও এইভাবে লিখতে পারো যে F কে ইকুয়াল কি বলতে পারো, F কে তুমি লিখতে পারো কি মিউ W লিখতে পারো, একই কথা। আমরা জানি প্রতিক্রিয়া বল এবং ক্রিয়া বল দুটো কি সমান। তার মানে এই যে এটা হচ্ছে আমাদের ক্রিয়া বল এবং এটা হচ্ছে কি প্রতিক্রিয়া বল, তুমি যে কোনো একটা লিখতেই পারো। আচ্ছা, যেহেতু তোমার বইয়ের মধ্যে F কে ইকুয়াল মিউ W আছে, তাহলে আমি W দিয়ে লিখি। তাহলে অতএব মিউ ইকুয়াল কি করা যায় বলতো, W এখানে গুণে বেশি কি ভাগ হয়ে যাবে না, তাহলে F কে ডিভাইডেড বাই কি আসে, W আসে, তাই তো। তাহলে F কে ঘর্ষণ বল, তোমাকে আমি একটু আগে বলেছিলাম না বলতো, একটা বস্তু কখন এখানে স্থির থাকবে, কখন চুপচাপ দাঁড়ায় থাকবে, যখন এই বস্তুর উপর এই যে নিচের ক্রিয়া বল এবং এর বিপরীত যে প্রতিক্রিয়া বল, অর্থাৎ এই যে ঘর্ষণ বল আর এখানে যে mg sin থিটা, এই দুইটা বল যদি সমান হয়ে যায় তাইলেই কিন্তু সে এখানে স্থির থাকবে, তাই না। তাহলে আমরা কিন্তু বলতেই পারি যে F কে এই বলের মান কত, এই তাহলে F কে এর পরিবর্তে আমরা mg কি বসাইতে পারি, যেহেতু সমান, তাহলে আমরা বসাইতে পারি হচ্ছে mg sin থিটা, mg sin থিটা। আর নিচে কি আছে বলতো, W আছে, W ক্রিয়া বলে, যে ক্রিয়া বল কত mg cos থিটা, বা প্রতিক্রিয়া বল mg cos থিটা, আমরা লিখতেই পারি এখানে কি mg cos থিটা, আমরা লিখতে পারি cos থিটা। তাহলে এটা ছিল কি মিউ। তাহলে দেখো মিউ ইকুয়াল, এই যে mg কি করা যায়, ক্যান্সেল। তাহলে উপরে sin থিটা, নিচে কি আছে tan থিটা না, তাহলে sin থিটা বাই cos থিটা ইকুয়াল আমরা কি জানি বলতো, আমরা খুব ভালো করে জানি sin থিটা বাই cos থিটা ইকুয়াল হচ্ছে tan থিটা। তো এই হচ্ছে আমাদের প্রমাণ যে কিভাবে মিউ ইকুয়াল আসলে tan থিটা হয়। তাহলে এইভাবে আসলে মিউ ইকুয়াল কি tan থিটা। আশা করি তুমি বুঝে গেছো। তাহলে এখানে থিটার মান কত, এই যে থিটার মান এখানে যা থাকবে তাই। ওকে, তাহলে আমি যে কথাগুলো বললাম, দেখো এখানে আরো কিছু কথা আছে, আরো কিছু ডিটেলস কথা আছে, কিন্তু আমি তোমাকে যেভাবে বলছি, একটা 9 এর স্টুডেন্ট, একটা 10 এর স্টুডেন্ট, সে তো এখনো এই উপাংশের ব্যাপারগুলো সে বোঝে না, এই ব্যাপারগুলো সে জানে না। কারণ আমি যত সহজ করে বললে, যত সুন্দর করে গোছানো করে বললে সে বুঝবে, আমি ওইভাবে বলার চেষ্টা করেছি। ওকে, তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো। এখানে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাও, আমি অবশ্যই পরবর্তীতে সলভ করে দিব। এরকম ছোট ছোট আরো যে তোমার বইয়ের ভিতরে সমস্যাগুলো আছে, কোনটি তুমি বোঝো না, কোনটি বোঝো না, একটু আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো তোমাকে সমাধান করে দেওয়ার। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।